জয় হিন্দ সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন পুরো দমে করছো। তো আমি আরও একটা প্র্যাকটিস সেটে চলে এসেছি। এখানে আমি 25টা কোশ্চেন রেখেছি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর আমি আগেই বলছি এই কোশ্চেনগুলো আমি টেক্সট বুকের প্রিমিয়াম পাস থেকে নিয়েছি। যাদের কাছে কোনো প্রিমিয়াম পাস কেনা নেই তারা এই কোশ্চেনগুলো দেখতে পারো। আর আমি একটা কোশ্চেন বানাইনি, সমস্ত কোশ্চেন টেক্সট বুকের এক্সপার্টদের বানানো। আর এখানেও তোমরা 25টা কোশ্চেন পাবে। আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা পাবে 15 সেকেন্ড করে টাইম। এই 15 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করবে। ক্লিয়ার? তো আর বেশি কিছু না বলে শুরু করছি। আর এই সমস্ত কোশ্চেন এসএসসি জিডি এমটিএস, ওইদিকে তোমার ফুড এসআই এর যে এক্সাম আছে আমাদের মার্চ মাসে, সেই এক্সামকে টার্গেট করে করা। তো এটা আমাদের ফার্স্ট কোশ্চেন। বলতে হবে 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় কোন প্রতিষ্ঠানটি তৈরি করেছেন? 1815 সালে রাজা রামমোহন রায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন? বলো। দেখো, রাজা রামমোহন রায় মেইনলি দুটো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিল। তো বলতে হবে 1815 খ্রিস্টাব্দে বা সালে কোনটা তিনি প্রতিষ্ঠা করেন। দেখো, 1815 সালে প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা। আর একটা জিনিস রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্রহ্ম সমাজ। এই ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায়। এইটা তৈরি করেছিলেন 1828। তাহলে এই দুটো সাল কিন্তু মনে রেখো। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ব্রহ্ম সমাজটা। তো ব্রহ্ম সমাজ রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠা, তিনি প্রতিষ্ঠাতা। আর আত্মীয় সভাও রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠাতা, কিন্তু আত্মীয় সভাটা বেশি দিন চলেনি, ব্রহ্ম সমাজটা অনেক দিন চলেছিল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। বলতে হবে সয়াবিন কিসের একটি অত্যন্ত সমৃদ্ধ উৎস? বলো। সয়াবিনে সবচেয়ে বেশি কী পাওয়া যায়? প্রোটিন, এখানে মোট তোমার যেহেতু বাংলা ট্রান্সলেট করেছি এই জন্য হবে ফ্যাট, কার্বোহাইড্রেট নাকি ভিটামিন সি? দেখো, সয়াবিনে সবচেয়ে বেশি পাওয়া যায় প্রোটিন। তোমাদের যে সয়াবিনের প্যাকেট আছে, সয়াবিনের প্যাকেটের পেছনে দেখবে 100 গ্রাম সয়াবিনে মোটামুটি 52 গ্রাম মতো প্রোটিন থাকে। 100 গ্রাম সয়াবিনে 52 গ্রাম প্রোটিন, অনেকটাই প্রোটিনের পরিমাণ এখানে। তো সয়াবিনে সবচেয়ে বেশি প্রোটিন থাকে। ক্লিয়ার? নেক্সট। আর সেঞ্চুরি ইজ নট এনাফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বইয়ের নাম। তো বলতে হবে এটি কার আত্মজীবনী? আর সেঞ্চুরি ইজ নট এনাফ কার আত্মজীবনী? বলো। রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি নাকি বীরেন্দ্র সেহবাগ? দেখো, আর সেঞ্চুরি ইজ নট এনাফ এটা হলো আমাদের দাদা, সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী। দেখো, আত্মজীবনীর একটা অটোবায়োগ্রাফি, একটা বায়োগ্রাফি, দুটোর মধ্যে তফাৎ কী জানো? অটোবায়োগ্রাফি যেটা নিজে সে লিখেছে, সে নিজে লিখেছে। আর বায়োগ্রাফি অন্য কেউ লিখতে পারে কিন্তু তার সম্বন্ধে লেখা। কিন্তু অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী সে নিজে লিখেছে, সেটাকে বলা হয় আত্মজীবনী। তাহলে আর সেঞ্চুরি ইজ নট এনাফ এটা হলো সৌরভ গাঙ্গুলি দাদার তোমার আত্মজীবনী। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 25টা কোশ্চেন তোমরা কিন্তু এখানে পাবে, টোটাল 25টা কোশ্চেন পাবে। আর তোমাদের যদি কোশ্চেনগুলো ভালো লেগে থাকে আর তোমাদের একটু যদি উপকার হয় তাহলে একটা লাইক করে দিও, তাহলে কি আমি একটু মোটিভেট হই ভিডিও বানানোর জন্য। দেখো, বলতে হবে সুফল বাংলা প্রকল্পের উদ্দেশ্য কী? সুফল বাংলা, বলো। সুফল বাংলা প্রকল্পের উদ্দেশ্য কী? দেখো, এই প্রকল্প থেকে দুটো জিনিস মনে রাখবে। সুফল বাংলা প্রকল্প কত 2014 সাল, 2014 সালে এই সুফল বাংলা প্রকল্পের আনা হয়। আর এই সুফল বাংলা প্রকল্পের উদ্দেশ্য ছিল শাকসবজি ও ফলমূলের প্রাপ্যতা। ঠিক আছে, এটা হলো সুফল বাংলা প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট, এটা পশ্চিমবঙ্গের অবভিয়াসলি। নেক্সট, বলতে হবে নিচের কোনটির কারণে টাইফয়েড হয়? বলতে হবে কোনটির কারণে টাইফয়েড রোগ হয়? ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক নাকি প্রোটোজোয়া? খুব সোজা। কোনটির কারণে টাইফয়েড হয়? বলো। দেখো, টাইফয়েড হলো একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। তাহলে একটি ব্যাকটেরিয়াজনিত রোগ হলো টাইফয়েড। ক্লিয়ার? আর সালমোনেলা টাইফি নামে একটা ব্যাকটেরিয়া এই টাইফয়েড রোগ সৃষ্টি করে। আর টাইফয়েড হলো একটা ব্যাকটেরিয়াজনিত রোগ, মনে থাকবে তোমাদের। নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের কোন জেলায় হলদিয়া পেট্রোকেমিক্যাল স্থাপন করা হয়? বলো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গের কোন জেলায় হলদিয়া পেট্রোকেমিক্যাল কোম্পানিটি স্থাপন করা হয়েছিল? বলো।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি নাকি দক্ষিণ চব্বিশ পরগনা? যেহেতু ফুড এসআইয়ের কোশ্চেন, এই কারণে তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের সম্বন্ধে একটু জানতেই হবে। দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় হলদিয়া পেট্রোকেমিক্যাল স্থাপন করা হয়েছিল, সেটা হলো পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর বা ইস্ট মেদিনীপুর, এই জেলাটার মধ্যে তোমার হলদিয়া পেট্রোকেমিক্যাল কোম্পানিটি স্থাপন করা হয়েছিল। ক্লিয়ার? নেক্সট, জেলা পরিষদের প্রধান কার্যনির্বাহী অধিকারক কে? মানে জেলা পরিষদ, আমাদের বলতে হবে জেলা পরিষদের প্রধান কার্যনির্বাহী অধিকারক কে? প্রকল্প পরিচালক, জেলা পঞ্চায়েত সমিতির আধিকারিক, কালেক্টর নাকি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল জেলা ম্যাজিস্ট্রেট? তো কোনটা হবে সঠিক অ্যান্সার? জেলা পরিষদের প্রধান কার্যনির্বাহী অধিকারক কে? বলো। দেখো, সঠিক অ্যান্সার হবে কালেক্টর। কালেক্টর হলো জেলা পরিষদের প্রধান কার্যনির্বাহী অধিকারক, ঠিক আছে? আর তিনি সমস্ত মানে যে কার্যক্রম আছে সেগুলো তত্ত্বাবধান করেন। ক্লিয়ার? আর একটি জেলা পরিষদ একটি জেলার মধ্যে বিভিন্ন প্রশাসনিক ব্লক থেকে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত। ক্লিয়ার? মনে থাকবে তোমাদের এই জিনিসটা। নেক্সট কোশ্চেন, আমাদের 8 নম্বর কোশ্চেন। আচ্ছা, যেখানে দেওয়া আছে কালেক্টর, কালেক্টর হিসেবে সঠিক অ্যান্সার। আর এখানে কালেক্টর সম্বন্ধে একটু দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। জাস্ট অ্যান্সারটা মনে রাখো, কালেক্টর হবে। নেক্সট কোশ্চেন, ভারত এবং কোন দেশ তাদের প্রথম লাইভ কাগজবিহীন লেনদেন চালায়? বলতে হবে ভারত এবং কোন দেশ তাদের প্রথম লাইভ কাগজবিহীন মানে কাগজ ছাড়া লেনদেন চালায়? কোন দেশ? ভারতের সাথে কোন দেশ? বলো। এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, আর তোমরা সবাই জানো কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কোশ্চেন থাকবেই সমস্ত এক্সামে। তো বলো, ভারত এবং কোন দেশ প্রথম তাদের লাইভ বা বলতে পারো কাগজপত্রবিহীন লেনদেন চালায়? দেখো, সঠিক অ্যান্সার হবে সিঙ্গাপুর। ভারত এবং সিঙ্গাপুরের সাথে সম্পর্ক খুবই ভালো, আর এই ভারত এবং সিঙ্গাপুর তাদের প্রথম কাগজবিহীন লেনদেন চালায় প্রথম। ক্লিয়ার? আর এটা 2023-এর ঘটনা, 2023 সালে হয়েছিল এই ঘটনাটা, এই কারণে এইটা আমাদের মনে রাখতে হবে। তোমরা আমাকে বলো যে সিঙ্গাপুরের মানে রাজধানী কী? সিঙ্গাপুরের রাজধানী কী, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। 9 নম্বর কোশ্চেন বলেছে, কোন দেশ বহুজাতিক সামরিক কি কি অক্সারসাইজ ব্রাইট স্টার 23, তাহলে 2023 সালে হয়েছিল এই কারণে 23। তো বলতে হবে অক্সারসাইজ, সরি এখানে অক্সারসাইজ আছে, আসলে কি বাংলায় আমি ট্রান্সলেট করেছি বলে এখানে অক্সারসাইজ দেখাচ্ছে, সঠিক কারণে হবে এক্সারসাইজ। তো বলতে হবে কোন দেশ এক্সারসাইজ ব্রাইট স্টার 2023 আয়োজন করেছিল, যেখানে ভারতীয় নৌবাহিনীর আইএনএস সুমেধা অংশগ্রহণ করেছিল? এখানে এক্সারসাইজ হবে। যাই হোক, তো বলতে হবে এক্সারসাইজ ব্রাইট স্টার 2023 নামক সামরিক যেই মানে প্র্যাকটিসটা, এটা কোন দেশ আয়োজন করেছিল? সৌদি আরব, ভারত, মিশর নাকি আমেরিকা যুক্তরাষ্ট্র? বলো। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, আর খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসার চান্স অনেক বেশি। তো বলো, ভারত এবং মানে ভারত অংশগ্রহণ করেছিল এই এক্সারসাইজটার, আর এই এক্সারসাইজটার নাম হচ্ছে এক্সারসাইজ ব্রাইট স্টার। তো বলতে হবে কোন দেশ এটা আয়োজন করেছিল? দেখো, সঠিক অ্যান্সার হবে মিশর। এই এক্সারসাইজ ব্রাইট স্টার নামক মানে তোমার এই আয়োজনটি সামরিক মহড়া আয়োজন মানে সামরিক মহড়া প্র্যাকটিসটি বা আয়োজনটি করেছিল মিশর। ক্লিয়ার? এখানে দেওয়া আছে, দেখো ব্রাইট স্টার যেটা অনুষ্ঠিত করেছিল কে? তোমার যেটা বললাম মিশর, মিশর এটি আয়োজন করেছিল। নেক্সট, দেখো মিশর সামরিক এক্সারসাইজ ব্রাইট স্টার আয়োজন করেছে। 2023 হয়েছিল বলে 2023 লেখা, মানে শুধু 23 লেখা আছে। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। একে একে আমরা সবকটা কোশ্চেন দেখে নেব। বলতে হবে রাজ্য জরুরি অবস্থা কিসের সাথে সম্পর্কিত? মানে কোন ধারার সাথে, আমাদের সংবিধানের কোন ধারা বা আর্টিকেলের সাথে রাজ্য জরুরি অবস্থা, বা এটাকে যদি ইংলিশে বলি তোমরা অনেক সময় বুঝতে পারবে, সেটা হবে মানে স্টেট এমার্জেন্সি বলতে পারো। তো বলতে হবে রাজ্য জরুরি অবস্থা বা স্টেট এমার্জেন্সি কোন আর্টিকেলের সাথে যুক্ত? বলো। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। আর তোমাদের এখানে আমি 3টে জরুরি অবস্থায় এখন বলে দেবো। দেখো, সবার প্রথম আমি তোমাদের বলি আমাদের 3টে জরুরি অবস্থা আছে।
একটা কি, একটা হলো জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি, একটা হলো রাজ্যগুলিতে যে সমস্ত এমার্জেন্সি আনা হয় বা রাজ্য জরুরি অবস্থা, আর একটা হলো আর্থিক জরুরি অবস্থা। দেখো আমাদের যেই মানে ন্যাশনাল এমার্জেন্সি বা বলতে পারো জাতীয় জরুরি অবস্থা, সেটা হলো আর্টিকেল 352। রাজ্য জরুরি অবস্থা হবে 356, আর তোমার আর্থিক জরুরি অবস্থা হবে 360। তাহলে তিনটা মনে রাখবে, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি FE এটা হবে 360, তোমার রাজ্য বা স্টেট এমার্জেন্সি এটা হবে 356, আর সেন্ট্রাল এমার্জেন্সি বা বলতে পারো যে জাতীয় জরুরি অবস্থা সেটা হবে, বা ন্যাশনাল এমার্জেন্সি বলতে পারো C/N, ন্যাশনাল এমার্জেন্সি এটা হবে ধারা 352। তো সঠিক অ্যান্সার হবে এখানে 356, যেহেতু রাজ্য জরুরি অবস্থা বলেছে। এই তিনটা থেকে কিন্তু কোশ্চেন আসবে, এক এক সময় এক একটা জিজ্ঞেস করবে, কিন্তু তিনটে কিন্তু তোমরা মনে রাখো, তোমাদের তিনটেই আমি বলে দিলাম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন এখানে দেওয়া আছে, পিডিএফটা যখন দেবো তোমরা একবার দেখে নিও, এখানে বলে দিয়েছি সব কটা। নেক্সট বলতে হবে ভ্রূণ পাওয়া যায় কোথায়, ফুল, পাতা, বীজ নাকি কুঁড়িতে? বলতে হবে ভ্রূণ পাওয়া যায় কোথায়, ফুল, পাতা, বীজ নাকি কুঁড়ি, বলো। আচ্ছা তোমরা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে কে কটা অ্যান্সার করলে, 25-এর মধ্যে কে কটা করতে পারলে। আমি মনে করি কোশ্চেনের যা মানে তোমার লেভেল, 18 থেকে 20টা তোমরা আরামসে মানে করতে পারবে, যারা মোটামুটি পড়াশোনা করো 18 থেকে 20টা কোশ্চেন করতে পারবে আশা করি। তো বলো ভ্রূণ কোথায় পাওয়া যায়? দেখো ভ্রূণ কোথায় পাওয়া যায়, ভ্রূণ পাওয়া যায় আমাদের বীজে। বীজের থেকেই তো একটা নতুন চারা গাছের সৃষ্টি হবে, মানে বীজের থেকে একটা নতুন গাছের উৎপত্তি হবে। এই কারণে এইভাবে বলতে পারো ভ্রূণ পাওয়া যায় আমাদের বীজের মধ্যে, ঠিক আছে? ফুলের কুঁড়িতে থাকবে না, পাতায় তো হবেই না, ফুলেও হবে না। ক্লিয়ার? নেক্সট 12 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে ডাল উৎপাদন হয়? পালস। অনেক সময় ইংলিশে যদি কোশ্চেন থাকে তখন লেখা থাকবে পালসেস। তো বলতে হবে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে ডাল উৎপন্ন হয়? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ নাকি ছত্তিশগড়? সবচেয়ে বেশি ডাল কোন রাজ্যে পাওয়া যায় বলো? দেখো সঠিক অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ, যেটা কিনা মানে তোমার একদম ভারতের মধ্যে আছে বলতে পারো, বা ভারতের একদম কেন্দ্রে সেন্টার জায়গাতে আছে, সেইটা মানে সেইখানে বা সেই মধ্যপ্রদেশে হচ্ছে ডাল উৎপাদনের সবচেয়ে মানে অগ্রগামী বলতে পারো, সবচেয়ে বেশি ডাল উৎপাদন হয়। ঠিক আছে? আমি তোমাদের একটা এক্সট্রা ইনফরমেশন বলছি, সারা দেশের প্রায় 30% মোটামুটি 30% ডাল বা পালসেস এই মধ্যপ্রদেশ থেকেই উৎপাদন হয়। ক্লিয়ার? নেক্সট দেওধর ট্রফি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এসছেও, অনেক এক্সামে এসছে। তো বলতে হবে দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? দাবা, হকি, ফুটবল নাকি ক্রিকেট? বলো দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এটা তোমরা আগেও করেছো। দেওধর 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 ট্রফি কোন খেলার সাথে যুক্ত? দেখো দেওধর ট্রফি মানে আমাদের সবচেয়ে যেটা ফেমাস খেলা বলতে পারো আমাদের ইন্ডিয়াতে, ভারতে, সেটা হলো ক্রিকেট, এই ক্রিকেটের সাথে যুক্ত। তাহলে দেওধর ট্রফি ক্রিকেটের সাথে যুক্ত। এছাড়া আরও কিছু ট্রফি আছে তোমাদের আমি বলে রাখছি, যেমন ধরো আগা খান কাপ, আমার যদি দুটো মনে আসছে সেই দুটো তোমাদের বলছি। আগা খান কাপ সেটা হলো হকির সাথে যুক্ত, যেটা সবচেয়ে বেশি আসে। আর একটা হচ্ছে থমাস কাপ সেটা হলো ব্যাডমিন্টনের সাথে যুক্ত। তাই মনে রাখবে থমাস কাপ ব্যাডমিন্টনের সাথে যুক্ত, আর আগা খান কাপ এটা হকির সাথে যুক্ত। ক্লিয়ার? ক্লিয়ার তোমাদের জিনিসটা? নেক্সট আচ্ছা এই দেখো এখানে আমি দিয়ে দিয়েছি, দেহ দেওধর ট্রফি ক্রিকেটের সাথে যুক্ত। ক্রিকেটের সাথে যুক্ত এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ট্রফিগুলো হলো বোস ট্রফি, তারপর হচ্ছে উইজডেন ট্রফি, মার্চেন্ট কাপ, রঞ্জি ট্রফি, ট্রাইটান কাপ, এগুলো সব ক্রিকেটের সাথে যুক্ত। আচ্ছা এই দেখো হকির সাথে হচ্ছে আগা খান কাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় জিজ্ঞেস করে। আর তোমার ব্যাডমিন্টনের সাথে থমাস কাপ, এই থমাস কাপ আর হকি কাপ, এই আগা খান কাপ, এই দুটো কিন্তু তোমরা মনে রেখো। তো আগা খান কাপ হকির সাথে যুক্ত, আর থমাস কাপ এটা ব্যাডমিন্টনের সাথে যুক্ত। ক্লিয়ার? আর হজরত বেগম মহল কাপ এটা হলো ফুটবলের সাথে যুক্ত। এগুলো কিন্তু মনে রেখো। নেক্সট কোশ্চেন, শব্দের উচ্চতা, এখানে উচ্চতা বা তোমরা বলতে পারো যে অ্যাম্প্লিটিউড, ঠিক আছে? ইংলিশে যদি বলি তাহলে অ্যাম্প্লিটিউড হবে, যেহেতু দেখো আমি ইংলিশ কোশ্চেনটাকে একদম ডিরেক্ট বাংলা ট্রান্সলেট করি, এই কারণে এরকম দেখায়। তো বলতে হবে শব্দের অ্যাম্প্লিটিউড বা উচ্চতা বলতে পারো কিসের পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয়? বলো অ্যাম্প্লিটিউড কিসের পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয়? বা এটাকে লাউডনেসও বলতে পারো তোমরা।
তো বলতে হবে শব্দের উচ্চতা বা লাউডনেস কিসের পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয়? দেখো সঠিক অ্যান্সার হবে বিস্তার। এই বিস্তারটারই কিন্তু ইংলিশের নাম হচ্ছে অ্যামপ্লিচিউড। এই কারণে আমি এখানে অ্যামপ্লিচিউড ডিরেক্ট মানে তোমাদের অ্যান্সারটাই বলে ফেলেছিলাম ভুল করে। তো শব্দের উচ্চতা বা লাউডনেস তোমার বিস্তারের পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয়। যেই শব্দ যত অ্যামপ্লিচিউড বা বিস্তার যত বেশি, ধর একটা শব্দটা এরকম 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 থাকবে। তো যেই শব্দটার বিস্তার যতটা বেশি সেই শব্দের তোমার উচ্চতা বলতে পারো বা লাউডনেস বা তীব্রতা তত বেশি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন। বলতে হবে যে 1969 সালে ভারতে কতগুলি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1969 সালে ভারতে কতগুলি ব্যাংকে জাতীয়করণ করা হয় বলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ভারতে দুবার ব্যাংক জাতীয়করণ করা হয় মেনলি, ঠিক আছে। একটা হলো তোমার যেটা বলছি 1969 সাল, এইখানে টোটাল 14খানা ব্যাংকে জাতীয়করণ করা হয়। তাহলে সালটা মনে রাখবে 1969 সাল। অনেক সময় এইভাবে বলে দেবে যে 14টা ব্যাংকে জাতীয়করণ কত সালে করা হয়, তখন বলবে 1969 সাল। আর এখানে বলেছে 1969 সালে কটি ব্যাংকে জাতীয়করণ করা হয়, তাহলে অ্যান্সার হবে 14টা। এইটা হচ্ছে একটা কোশ্চেন। আরেকটা হলো 1980 সাল। 1980 সাল এই সময়েও টোটাল 6টি ব্যাংকের বেসরকারিকরণ করা হয়। এই দুটো জিনিস তোমরা কিন্তু মনে রাখবে, একটা 1980 আর একটা 1969। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন এখানে দেওয়া আছে, তোমরা চাইলে একবার পড়ে নিতে পারো। এই লাইনটা পড়বা আর এটা পড়বা। 1980 সালে 6টি বেসরকারি ব্যাংক মানে 6টি ব্যাংকে বেসরকারিকরণ করা হয় বা জাতীয়করণ করা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলতে হবে ভারতীয় এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত? ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত? এগুলো স্ট্যাটিক জিকে। বলো ভারতীয় এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত? দেখো ভারতীয় এয়ারফোর্স একাডেমি অবস্থিত কোথায়? হায়দ্রাবাদে। ভারতীয় এয়ারফোর্স একাডেমি বা বলতে পারো ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমি, এটা অবস্থিত হায়দ্রাবাদে। মনে থাকবে তোমাদের? নেক্সট কোশ্চেন। আচ্ছা তোমাদের আরও 3টে জিনিস আমি বলে রাখছি এখান থেকে। একটা হলো দেখো তোমাদের যেটা বললাম ভারতীয় এয়ারফোর্স একাডেমিটা হায়দ্রাবাদে অবস্থিত। অনেক সময় জিজ্ঞেস করবে যে ন্যাশনাল ডিফেন্স একাডেমি এটা অবস্থিত কোথায়? এটা অবস্থিত পুনেতে, ঠিক আছে। আর ইন্ডিয়ান নেভাল একাডেমি বলতে পারো বা যেখানে মানে নৌসেনার ব্যাপারটা আছে নেভাল একাডেমি, সেটা হচ্ছে কেরালা। তাহলে এগুলো মনে রেখো। নেক্সট কোশ্চেন, রাজা হর্ষবর্ধন কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? বলতে হবে রাজা হর্ষবর্ধন কোন রাজবংশের একজন রাজা ছিলেন? বলো পুষ্যবতী রাজবংশ, হরিয়াঙ্ক রাজবংশ, শুঙ্গ রাজবংশ নাকি মৌর্য রাজবংশ? খুব সোজা কোশ্চেন কিন্তু এটা। রাজা হর্ষবর্ধন কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন বা কোন রাজবংশের একজন রাজা ছিলেন? দেখো হর্ষবর্ধন হলেন কোথাকার? হর্ষবর্ধন হলেন পুষ্যভূতি রাজবংশের একটি রাজা হর্ষবর্ধন। আর ওদিকে হচ্ছে তোমার মৌর্য বংশের সবাই জানো, মৌর্য বংশের প্রথম সম্রাটকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। মৌর্য রাজবংশের প্রথম সম্রাট বা বলতে পারো যিনি কিনা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, ওনার নাম কি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কোশ্চেন। আচ্ছা এখানে দিয়ে দিয়েছি হর্ষবর্ধন ছিলেন উত্তর ভারতের একজন ভারতীয় সম্রাট। তিনি পুষ্যভূতি রাজবংশের সদস্য বা পুষ্যভূতি রাজবংশ মানে পুষ্যভূতি রাজবংশের তিনি একজন রাজা ছিলেন। আর কনৌজ ছিল পুষ্যভূতি রাজবংশের বা তার রাজধানী। তাহলে হর্ষবর্ধনের রাজধানী এটা অনেক সময় জিজ্ঞেস করে, কনৌজ ছিল হর্ষবর্ধনের রাজধানী, ঠিক আছে। আর হরিয়াঙ্ক রাজবংশ এটি প্রতিষ্ঠা করেছিলেন বিম্বিসার। শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। আর মৌর্য রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন কে? চন্দ্রগুপ্ত। আচ্ছা বলে তো দিলাম, আচ্ছা চন্দ্রগুপ্ত, ঠিক আছে তোমাদের বলেই দিলাম। মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য, ইনি হলেন প্রথম মৌর্য শাসক। নেক্সট কোশ্চেন আমাদের 18 নম্বর কোশ্চেন। বলতে হবে ভারত স্বাধীন হওয়ার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আর খুব একটা সুন্দর জিকে এটা তোমাদের। বলতে হবে ভারত যখন স্বাধীন হয়েছিল 1947 সালে, ওই সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? বলো ভারত যখন স্বাধীন হয়েছিল 1947 সালে, ওই সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহেরু, জেবি কৃপালিনী নাকি সর্দার প্যাটেল?
দেখো মহাত্মা গান্ধী হবে না, মহাত্মা গান্ধী শুধুমাত্র একবার জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। জওহরলাল নেহরু ওই সময় হবে না, সঠিক অ্যান্সার হবে জেবি কৃপালিনী। এই জেবি কৃপালিনী হলেন যখন স্বাধীন হয় ভারত 1947 সালের 15ই আগস্ট, ওই সময় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি। ক্লিয়ার? নেক্সট, পীর পাঞ্জাল রেঞ্জের মধ্যে রয়েছে কি? বলতে হবে পীর পাঞ্জাল যে রেঞ্জ রয়েছে ওই রেঞ্জের মধ্যে ওই রেঞ্জের মধ্যে কী রয়েছে? বহির হিমালয়, ট্রান্স হিমালয়, বৃহত্তর হিমালয় নাকি মধ্য হিমালয়? বলো। পীর পাঞ্জাল রেঞ্জ, মানে পীর পাঞ্জাল রেঞ্জ কোন হিমালয়ের একটি পর্বতমালা বলতে পারো, বা কোন হিমালয়ের অন্তর্গত? হিমালয় 4টে ভাগ আছে, তোমরা যদি সেকশনালি দেখো বা মানে লম্বালম্বিভাবে দেখো তাহলে হিমালয় 4টি ভাগ আছে। তোমাদের সব বলছি, তার আগে অ্যান্সারটা বলে দিই। দেখো পীর পাঞ্জাল হলো আমাদের মধ্য হিমালয়ের একটি অংশ। তাহলে পীর পাঞ্জাল হলো মধ্য হিমালয়ের একটি অংশ। ক্লিয়ার? এ দেখো এখানে আমি দিয়েছি সম্ভবত, হ্যাঁ। হিমালয়কে 4টি ভাগে ভাগ করা যায়। একটা হলো শিবালিক, এই যে এই লালটা শিবালিক, তারপর লেসার হিমালয়, গ্রেটার হিমালয়, আর এটা হচ্ছে ট্রান্স হিমালয়। এ দেখো ট্রান্স হিমালয় বা তিব্বত হিমালয় এটাকে বলবো, আর বৃহত্তর হিমালয় এটাকে গ্রেটার হিমালয়টাকে বলবো। লেসার হিমালয়, এই লেসার হিমালয়টাকে বলা হয় মধ্য হিমালয়। তাহলে এখানে যেহেতু বলেছে তোমার পীর পাঞ্জাল, এই কারণে এই পীর পাঞ্জাল রেঞ্জটা এই লেসার হিমালয়ের অন্তর্গত বা এই হিমালয়েরই কোনো একটা জায়গায় রয়েছে। আর শিবালিক এটা হলো সবচেয়ে বাইরের, ঠিক আছে, বা বহির হিমালয়। মনে থাকবে, এখানে তোমার ছবির মাধ্যমে কিন্তু বোঝালাম। নেক্সট কোশ্চেন, আমাদের সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি? সৌরজগৎ মানে সোলার সিস্টেম, পৃথিবীর বৃহত্তম বলেনি কিন্তু, বলেছে আমাদের সৌরজগৎ, একদম পুরো সৌরজগৎ সোলার সিস্টেমের সবচেয়ে বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি? অলিম্পাস মনস, ব্যারেন দ্বীপ, ফুজি পর্বত নাকি মাউন্ট অ্যান্টেনা বা এটনা? কী হবে বলো? আমাদের সৌরজগতের সবচেয়ে বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি? দেখো সঠিক অ্যান্সার হবে আমাদের সৌরজগতের সবচেয়ে বৃহত্তম আগ্নেয়গিরি হলো অলিম্পাস মন্স, যেটা কিন্তু পৃথিবী মানে আমাদের আর্থে অবস্থিত নয়, আমাদের পৃথিবীর মধ্যে পড়ছে না। এটা কোথায়? এটা হচ্ছে মার্স, মঙ্গল গ্রহর মধ্যে এই অলিম্পাস মন্স তোমার আগ্নেয়গিরি রয়েছে। আর ব্যারেন তোমরা সবাই জানো আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। আর মাউন্ট এটনা বা মাউন্ট অ্যান্টেনা এটাকে এইভাবে বলা হয়, এটা হলো ইটালির একটা সক্রিয় আগ্নেয়গিরি। আর ফুজি তো জানোই, ফুজি আমার একটা জাপানে অবস্থিত। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, আমাদের 21 নম্বর কোশ্চেন, এ দেখো যেটা বলে দিলাম, বৃহত্তম আগ্নেয়গিরি যেটা মঙ্গল গ্রহে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ডাক্তারি থার্মোমিটারের উদ্ভাবক কে, বা ডাক্তারি থার্মোমিটার কে তৈরি করেছেন? রোমার, ফারেনহাইট, লুই পাস্তুর নাকি নিউটন? বলো। দেখো মেনলি 3টে স্কেল হয়, একটা হলো সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল, একটা কেলভিন স্কেল। তো আমাদের যে সেলসিয়াস স্কেল আছে ওই সেলসিয়াস স্কেল দিয়ে মানে তোমার কোনো জায়গার তাপমাত্রা বলতে পারো, যেমন ধরো বলতে পারো আমি যেমন থাকি তোমার নদীয়া জেলায়, তাহলে বলতে পারো নদীয়া জেলার তাপমাত্রা সেলসিয়াস স্কেলে তো কত, ওই সমস্ত তাপমাত্রাগুলো মানে তোমার বোঝানোর জন্য সেলসিয়াস স্কেল ব্যবহার হয়। আর আমাদের যে শরীরের তাপমাত্রা সেটা বোঝানোর জন্য ব্যবহার করা হয় কী স্কেল? ফারেনহাইট স্কেল। তো ফারেনহাইট স্কেল তোমার আমাদের শরীরের তাপমাত্রা বোঝার জন্য ব্যবহার করা হয়। আর এই ফারেনহাইট স্কেলের তোমার মানে এই ডাক্তারি থার্মোমিটারটাকেই বলা হয় ফারেনহাইট থার্মোমিটার। তো এই ডাক্তারি থার্মোমিটার উদ্ভাবক করেছিলেন কে? ফারেনহাইট। এই বিজ্ঞানীর নাম দিয়েই ওই স্কেলটার নাম ফারেনহাইট স্কেল রাখা হয়েছে। ক্লিয়ার? তাহলে ডাক্তারি থার্মোমিটারের উদ্ভাবক হলো ফারেনহাইট। আর এই ডাক্তারি থার্মোমিটারকে অনেক সময় ফারেনহাইট থার্মোমিটারও বলা হয়, এরও কিন্তু মনে রেখো। নেক্সট কোশ্চেন, আমাদের 22 নম্বর কোশ্চেন, বলতে হবে হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা কত? মানে হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা কত বা কটি আইসোটোপ আছে? বলো। আচ্ছা আইসোটোপ কি তোমাদের আমি একটুখানি জাস্ট বলে রাখছি। আইসোটোপ হলো এমন একটা মানে টার্ম, ধরো হাইড্রোজেন যেমন একটা মৌল, ঠিক আছে, এই হাইড্রোজেনেরই 3 রকমের আচ্ছা উত্তরটাকে বলে নিই, আর উত্তরে বলে দিচ্ছি আমি। যাই হোক, হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা হচ্ছে 3টে। হাইড্রোজেনের টোটাল 3টে আইসোটোপ আছে। এই আইসোটোপগুলো কী বলো তো, মানে আইসোটোপগুলো হলো এমন একটা এমন একটা তোমার কি বলবো নাম, ধরো হাইড্রোজেন একটা মৌল, এই হাইড্রোজেনেরই 3 রকমের 3টে আমরা মৌল পেতে পারি, ঠিক আছে, যেগুলোর কি পারমাণবিক সংখ্যা আলাদা হবে কিন্তু মানে
বৈচিত্র্য কিন্তু একই হবে, বা ওগুলোর তোমার ধর্ম একই হবে, কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা হবে। সেগুলোকে আমরা বলবো আইসোটোপ। তাহলে হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা কত? হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা হচ্ছে 3টে। হাইড্রোজেনের টোটাল 3টে আইসোটোপ আছে, একটা হলো প্রোটিয়াম, একটা ডয়টেরিয়াম, একটা ট্রাইট্রিয়াম। ঠিক আছে? আচ্ছা, হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, যেটা হলো একটা প্রোটিয়াম, একটা ডয়টেরিয়াম, একটা ট্রাইট্রিয়াম বা ট্রিটিয়াম। ঠিক আছে? 23 নম্বর কোশ্চেন, মুসৌরি নদীর বা মিসৌরি নদী উৎপত্তি নিচের কোন পর্বতশ্রেণী থেকে? বলো, মিসৌরি নদী এর উৎপত্তি কোন পর্বতশ্রেণী থেকে? বলো, আলাস্কা রেঞ্জ, অ্যাপলাচিয়ান রেঞ্জ, রকি পর্বতমালা, নাকি সিয়েরা নেভাডা পর্বতমালা? মিসৌরি নদী। দেখো, এই মিসৌরি নদীটা হলো, আমি বলে রাখি, এটা আমেরিকার একটা নদী, ইউএসএ। আর এই মিসৌরি নদীটার উৎপত্তি হচ্ছে কোথা থেকে? রকি পর্বতমালা থেকে। তাহলে এই দুটো জিনিস মনে রেখো। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই রকি পর্বতমালা তোমার বলতে পারো যে উত্তর আমেরিকার দীর্ঘতম পর্বতশ্রেণী। মানে আমাদের যে উত্তর আমেরিকা আছে, নর্থ আমেরিকা, সেই উত্তর আমেরিকার দীর্ঘতম পর্বতশ্রেণী হলো কি? এই তোমার রকি পর্বতমালা। ঠিক আছে? মনে থাকবে। নেক্সট কোশ্চেন, দুটি নদীর সঙ্গম স্থলের মাঝখানে অবস্থিত ভূমিকে কী বলে? মানে ধরো দুটো নদী আছে, এই একটা নদী, এই একটা নদী। তো আচ্ছা, এই দুটি নদীর সঙ্গম স্থলের মাঝখানে অবস্থিত ভূমিকে কী বলে? এই দুটি নদীর সঙ্গম স্থল মানে ধরো দুটি নদী যেখানে মিল হয়েছে, ঠিক আছে, সঙ্গম স্থল। তো বলতে হবে এই দুটি নদীর সঙ্গম স্থলে মানে সঙ্গম স্থলের মাঝখানে অবস্থিত ভূমিকে কী বলে? প্রয়াগ, ভাবর, দোয়াব, নাকি খদর? বলো, দুটি নদীর সঙ্গম স্থলের মাঝখানে অবস্থিত ভূমিকে কী বলে? প্রয়াগ, ভাবার, দোয়াব, নাকি খদর? দেখো, দুটি নদীর সঙ্গমস্থলে বা দুটি নদীর সঙ্গমস্থলের মাঝখানে অবস্থিত নদীকে বলা হয় কি? দোয়াব। দোয়াব অনেক রকমের হয়। তো সেরকমই এই দুটি নদীর সঙ্গমস্থলের মাঝখানে অবস্থিত নদীকে, মাঝখানে অবস্থিত ভূমিকে বলা হয় দোয়াব। বদ্বীপ কি তোমরা জানো? ওইদিকে প্রয়াগ। প্রয়াগ কাকে বলে? প্রয়াগ কথাটার মানেই হচ্ছে তোমার বলতে পারো সঙ্গম। যেমন ধরো দুটি নদীর মিলনস্থল, যেমন ধরো দেবপ্রয়াগ আছে, যেটা হলো অলকানন্দা ও ভাগীরথীর তোমার মিলনস্থল, সেটাকে বলা দেবপ্রয়াগ। আর একটা উদাহরণ দিচ্ছি, আর ভাবর তোমরা সবাই জানো, মানে ভাবর হচ্ছে তোমার কি বলবো, মানে হিমালয়ের পাদদেশে যে অঞ্চলগুলো আছে, হিমালয়ের পাদদেশ বরাবর যেই জায়গাগুলো আছে সেগুলোকে বলা হয় ভাবর। আর খাদর হচ্ছে নদীর তীরে মানে পলি জমার কারণে যেটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় খদর। বুঝতে পারলে? আমাদের লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, বলতে হবে নিম্নলিখিত কোন লেখক কিতাব উল হিন্দ লিখেছেন? মানে কিতাব উল হিন্দ এই বইটির লেখকের নাম কি? আমির খুসরু, ইবন বতুতা, আল বেরুনি, নাকি আবুল ফজল? বলো, কিতাবুল হিন্দ কার লেখা? আমির খসরু, ইবন বতুতা, আল বেরুনি, নাকি আবুল ফজল? দেখো, কিতাবুল হিন্দ কার লেখা? কিতাবুল হিন্দ লেখা আল বেরুনির। তাহলে আল বেরুনির লেখা কিতাবুল হিন্দ, আর এটা আরবি ভাষায় লেখা ছিল। ক্লিয়ার? আর এই ছিল তোমাদের লাস্ট কোশ্চেন। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো চলো রাখছি, বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।